প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত এবং তোমাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করছি। একই সাথে আশা করছি তোমরা চলমান পরিস্থিতিতে তোমাদের স্বাভাবিক পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। বিশেষ করে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তোমরা বাসায় বসে তোমাদের পরীক্ষার সমূহ প্রস্তুতিসমূহ সম্পন্ন করে রাখবে, কারণ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে 15 দিনের নোটিশে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই 15 দিনটা কিন্তু যথেষ্ট না পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করার জন্য। তো তোমরা অলওয়েজ বি সিরিয়াস রিগার্ডিং ইউর স্টাডি। তো আজকে আমরা তাড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহে এটার পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এখানে শুরুতে আমরা একটা সূত্র শিখব, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা গড় মান, বর্গমূল, গড় বর্গমান বা কার্যকর মানের সমীকরণ শিখেছিলাম। আজকে আমরা শিখব উৎপন্ন তাপশক্তির হার, রোদের মধ্যকার উৎপন্ন তাপশক্তির হার বা ক্ষমতা E is equal to I RMS square into R। তাহলে এটাকে আমরা RMS কখন হবে? RMS মানটা হবে এসি প্রবাহের ক্ষেত্রে বা এসি উৎসের ক্ষমতা বলতে পারি। এসি উৎসের ক্ষমতা ESC equal to I RMS square R। তাহলে RMS মানটা কখন হবে? বর্গমূল গড় বর্গমান। এটা হবে শুধুমাত্র এসি প্রবাহের ক্ষেত্রে, কারণ এসি প্রবাহটা হচ্ছে সময়ের সাথে একবার সর্বোচ্চ মান ধারণ করে, আবার সর্বনিম্ন মান ধারণ করে। তাহলে এই এসি প্রবাহের ক্ষেত্রে আরএমএস মানটা হিসাব করা হয়, কার্যকর মান বলা হয়। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন আসে, অনুধাবন প্রশ্ন আসে যে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে, বিষয়টা গুরুত্বপূর্ণ, একটু দেখো। দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে গড় মানের পরিবর্তে আরএমএস মান হিসাব করা হয় কেন? মানে গড় মান না নিয়ে আমরা আরএমএস মান নিই কেন, এই বিষয়টা করা হয়? তাহলে এটা অনুধাবন প্রশ্নে আসতে পারে। একটু খেয়াল করো, আমি ব্যাখ্যাটা একটু যদি করি। গড় মান যদি হিসাব করি, তড়িৎ প্রবাহ, দিক পরিবর্তী প্রবাহ সময়ের সাথে কিন্তু তার মান সর্বোচ্চ মানে পৌঁছায়। সর্বোচ্চ মানে পৌঁছার পর কমতে কমতে শূন্যতে পৌঁছায়, এটা 0 বা 0, এটা হচ্ছে সর্বোচ্চ। এরপরে শূন্য থেকে আবার বিপরীত দিকে সর্বনিম্ন মানে পৌঁছায়, আবার বাড়তে বাড়তে শূন্যতে পৌঁছায়। তাহলে খেয়াল করো, যদি আমরা গড় মান হিসাব করি, শূন্য থেকে এটা সর্বোচ্চ হয়, আবার শূন্যে পৌঁছায়, আবার সর্বনিম্ন পৌঁছায়, আবার শূন্যে পৌঁছায়। তাহলে যে কোনো মুহূর্তে এটা প্রবাহের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়। শুরুতে এটা বাড়ে, তারপরে কিন্তু আবার কমে। তাহলে আমরা যদি বাড়তি মানটাকে পজিটিভ ধরি, নেগেটিভ ঋণাত্মক দিকের মানটাকে, এটা তো পজিটিভ ভ্যালু, যদি এটা প্লাস ই নট ধরি, এটা হবে মাইনাস ই নট, ঋণাত্মক মান, বিপরীত দিকে সর্বোচ্চ মান। তাহলে প্রবাহের মান বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছায়, আবার কমতে কমতে সর্বনিম্ন মানে পৌঁছায়। তাহলে যে কোনো মুহূর্তে যদি আমরা তার গড় মান নিই, তাহলে সেটা তড়িৎ প্রবাহের বা তড়িৎচালক শক্তির প্রকৃত মান নির্দেশ করে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হয়? এখানে যদি নেগেটিভ সাইন আসে, তাহলে তখন আমরা আরএমএস মান নিই। আরএমএস মান নিলে আমরা, আরএমএস মানে হচ্ছে, একটু দেখো, আই আরএমএস মানে হচ্ছে আই স্কোয়ার বার রুট। এটাকে বলা হয় বর্গমূল গড় বর্গমান। বর্গমূল গড় বর্গমান, এটাকে সংক্ষেপে আরএমএস মান বলা হয়। তাহলে তড়িৎ প্রবাহের যদি আমরা হিসাব নিই, যে কোনো মুহূর্তে তড়িৎ প্রবাহে যদি নেগেটিভ মান আসে, ঋণাত্মক দিকের মান, তাহলে নেগেটিভ মানটাকে যদি আমরা বর্গ করি, তাহলে কিন্তু এটা পজিটিভ হয়ে যায়। তাহলে ওই ঋণাত্মক মানকে যদি তড়িৎ প্রবাহের ঋণাত্মক মান নেওয়া হয়, তাহলে সেটাকে বর্গ করলে পজিটিভ মান পাওয়া যায়। তাই তড়িৎচালক শক্তির
আরএমএস মান যে কোনো মুহূর্তে তড়িৎ চালক শক্তির প্রকৃত মান নির্দেশ করে। তাহলে এই যে ঋণাত্মক চিহ্নকে অ্যাভয়েড করার জন্য বর্গমূল গড় বর্গমান নেওয়া হয়। তাহলে তোমরা এখান থেকে খেয়াল করবে যে প্রশ্নটা যদি আমরা পরীক্ষা উত্তর লিখি তাহলে কিভাবে লিখব। এটা সম্ভবত তোমাদের বইতে অ্যান্সারটা থাকতে পারে। এখানে আমরা যে কথাটা বলছিলাম ওইটাই লিখবা যে শূন্য থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছে আবার কমতে কমতে বিপরীত অভিমুখে একই চক্র সম্পন্ন করে। যেহেতু পূর্ণচক্রের দিকের পরিবর্তন হয় তাই যে কোনো মুহূর্তে গড় মান ওই তড়িৎ প্রবাহের প্রকৃত মান নির্দেশ করে না। তাই এই যে দিকটাকে নাকচ করার জন্য, বিপরীত দিকটাকে আমরা ঋণাত্মক ধরি, দিককে নাকচ করার জন্য বা দিকের যে নেগেটিভ মানটা ওটা পরিহার করার জন্য আমরা ঋণাত্মক মানকে প্রথমে বর্গ করা হয়। যদি প্রথমে বর্গ করে পরে বর্গের গড় নিয়ে সেটাকে বর্গমূল করলে আমরা কার্যকর মান পাই। এভাবে ব্যাখ্যাটা লিখতে পারো। আমরা এখান থেকে পাচ্ছি তাহলে এসি প্রবাহ হলেই কিন্তু এসি হলেই আমাদের এরকম জিগজ্যাগ থাকবে, সময়ের সাথে প্রবাহ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে পৌঁছাবে। আর ডিসি প্রবাহ হলে সময়ের সাথে এদিকে যদি সময় এদিকে যদি ভোল্টেজ নেই তাহলে সময়ের সাথে ভোল্টেজ অপরিবর্তিত থাকবে। তাহলে ওটা হচ্ছে ডিসি প্রবাহ। তাহলে ডিসি প্রবাহের ক্ষেত্রে আরএমএস মান হয় না, এসি প্রবাহের ক্ষেত্রে হয়। তাহলে এসি প্রবাহের ক্ষেত্রে আমরা লিখতে পারি এসি উৎসের ক্ষমতা, এসি উৎসের ক্ষমতা বা উৎপন্ন তাপশক্তির হার পি এসি সমান আই আরএমএস স্কোয়ার ইন্টু আর। আর ডিসি উৎসের ক্ষমতা হবে ই ডিসি ইজ ইকুয়াল টু, যেহেতু আরএমএস হবে না তাহলে হবে আই স্কোয়ার আর। তাহলে একই সূত্র ধরে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। এখানে আমরা ভি এর পরিবর্তে তড়িৎচালক শক্তি ই ধরি, ই ইকুয়াল টু আই আর। তাহলে যদি আমি শীর্ষমান হিসাব করি ই নট, এটা হবে আই নট আর। তাহলে ই নট হচ্ছে প্রবাহের শীর্ষমান, তড়িৎচালক শক্তির শীর্ষমান বা এটাকে বলতে পারি বিস্তার। আর আই নট হচ্ছে প্রবাহের শীর্ষমান বা বিস্তার। তাহলে ই নট আর আই নট পেলাম। এখন যদি আমি ই আরএমএস লিখি, এখানে ই এর পরিবর্তে ই আরএমএস দিলাম, তাহলে এখানে হবে আই আরএমএস আর। এগুলো সবগুলোই সূত্র। তাহলে তুমি মেন সূত্র, বেসিক সূত্র হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু আই আর, ওহমস ল। ভি এর পরিবর্তে আমরা ই লিখবো ই ইকুয়াল টু আই আর। যদি ই নট দিই তাহলে এখানে হবে আই নট আর, যদি ই আরএমএস দিই এখানে হবে আই আরএমএস আর। তো বিষয়টা একটু খেয়াল রাখবে, এভাবে আমরা সূত্রগুলো লিখতে পারি। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা একটু লিখো তোমরা। একটি এসি উৎসের বিস্তার 220 ভোল্ট এবং কম্পাঙ্ক 50 হার্টজ, 1000 ওহম রোধের একটি বৈদ্যুতিক হিটার সংযুক্ত করা হলো। উৎসের সাথে সংযুক্ত করা হলো। পরবর্তীতে হিটারটিকে 220 ভোল্ট ডিসি উৎসের সাথে যুক্ত করা হলো।
প্রথম প্রশ্ন হচ্ছে পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সংযোগে হিটারটি অধিক কার্যকরী হবে, গাণিতিকভাবে বা গাণিতিক যুক্তি প্রদর্শন করো। আবার একটু প্রশ্নটা আমরা একটু পড়ি দেখো। একটি এসি উৎসের বিস্তার 220 ভোল্ট দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্টজ, 1000 ওহম রোধের একটি বৈদ্যুতিক হিটার উৎসের সাথে ওই এসি উৎসের সাথে যুক্ত। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি সলিউশনে যাই প্রশ্নটা, আমরা জানি দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ। শক্তির সমীকরণ আমরা জানি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তাহলে আমার প্রশ্ন দেওয়া ছিল, বিস্তার দেওয়া ছিল, দেখো ই নট ছিল 220 ভোল্ট, কম্পাঙ্ক দেওয়া ছিল 50 হার্টজ, রোধের মান দেওয়া আছে 1000 ওহম। তাহলে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমরা এখানে ই নট আর ওমেগার মান বসাই দিলে আমরা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি 220 সাইন ওমেগার পরিবর্তে লিখতে পারি 2 পাই এফ সাইন 2 পাই ইন্টু 50। তাহলে আমরা পাচ্ছি 220 সাইন 100 পাই টি। তাহলে এটা হচ্ছে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ। এখন যদি প্রশ্নে বলা হয় যে দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ বের করতে, আমরা জানি প্রবাহের সমীকরণ I = I নট সাইন ওমেগা টি। এখন দেখো, আমরা আরেকটা সূত্র জানি ই নট সমান I নট আর। তাহলে I নট সমান কি লিখতে পারি? ই নট বাই আর। তাহলে এখানে ই নট বাই আর লিখতে পারি সাইন 2 পাই এফ টি। দেখো ই নটের ভ্যালু হচ্ছে 220, আর এর ভ্যালু হচ্ছে 1000, সাইন এখানে আসতেছে 100 পাই টি। তাহলে আমরা পাচ্ছি 0.22 সাইন 100 পাই টি। তাহলে এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। যদি প্রবাহের সমীকরণ বলে এই প্যাটার্নে ম্যাথটা করবে, আর যদি শক্তির সমীকরণ বলে আমরা এইভাবে করবো। এখানে এটাই অ্যান্সার, এখানে অ্যান্সার দিয়ে দিবে। এটা হচ্ছে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ। এখন পরবর্তী প্রশ্নতে খেয়াল করো। পরবর্তী প্রশ্নে বলা আছে যে কোন সংযোগে হিটারটি অধিক কার্যকরী হবে। তাহলে কোন সংযোগে কার্যকরী হবে, এটার জন্য আমরা ক্ষমতা বের করতে হবে। এসি উৎসের জন্য ক্ষমতা বের করবো এবং ডিসি উৎসের জন্য ক্ষমতা বের করব। যে সংযোগের ক্ষমতা বেশি হবে ওই সংযোগে হিটারটি অধিক কার্যকরী হবে। তাহলে আমরা যদি দুই পার্টে করি, এসি উৎসের ক্ষেত্রে হিটারের ক্ষমতা EAC = এসি মানে হচ্ছে জিগজ্যাগ প্রবাহ। খেয়াল করবে, মানে এই ধরনের প্রবাহ, জিগজ্যাগ প্রবাহ থাকবে এসি। আর ডিসি হলে আরএমএসটা হবে না। এই জিগজ্যাগ থাকার কারণেই এখানে আরএমএস মান হিসাব করা হয়। এখন দেখো আই আরএমএস স্কয়ার আর, আবার আই আরএমএস মানে আমরা জানি I নট বাই √2। তাহলে I নট এর ভ্যালু আমরা একটু আগে পেয়েছি 0.22 ডিভাইড বাই √2 হোল স্কয়ার ইনটু 1000। তাহলে আসবে 0.22 স্কয়ার 0.22 ভাগ √2 স্কয়ার, তাহলে 24.2 ওয়াট। তাহলে এটা হচ্ছে এসি উৎসের ক্ষেত্রে পিএসি ক্ষমতা। আর ডিসি উৎসের ক্ষেত্রে হিটারের ক্ষমতা হবে EDC = ডিসি হলে আরএমএস হবে না, তাহলে সরাসরি I² আর। এখন ডিসি উৎসের ভোল্টেজ প্রশ্নে দেওয়া ছিল, ডিসি উৎসের ভোল্টেজ দেওয়া ছিল হচ্ছে V = হচ্ছে 220 ভোল্ট। আমরা জানি V = IR, তাহলে I সমান V বাই R। তাহলে V হচ্ছে 220, R হচ্ছে 1000, সো একই আসবে 0.22 অ্যাম্পিয়ার। তাহলে 0.22 হোল স্কয়ার ইনটু 1000, তাহলে 0.22 স্কয়ার ভাগ 1000, তাহলে 48.4 ওয়াট।
তাহলে দেখো পিডিসি, পাওয়ার অফ ডিসি গ্রেটার দেন পাওয়ার অফ এসি। এসি উৎসের থেকে ডিসি উৎসের ক্ষমতাটা বেশি, 48, আর এখানে হচ্ছে 24। তাহলে দেখা যাচ্ছে ডিসি সংযোগে যদি যুক্ত করা হয় হিটারটাকে, তাহলে হিটারটি অধিক কার্যকরী হবে। তাহলে এই ফরম্যাটে তোমরা ম্যাথগুলা সমাধান করবে। বা উৎপন্ন তাপশক্তির হার বললে একই সূত্র দিব আমরা, পি এর সূত্র, উৎপন্ন তাপশক্তির হারটাই ক্ষমতা। এখন এখানে আরেকটা অংশ একটু দেখবে, সেটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক বা ইংরেজিতে বলা হয় ফর্ম ফ্যাক্টর। আকৃতি গুণাঙ্ককে কোনো রাশি দ্বারা প্রকাশ করা হয় না, সরাসরি লেখা হয় আকৃতি গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আই আরএমএস ডিভাইড বাই আই বার, অথবা আকৃতি গুণাঙ্ক সমান ই আরএমএস ডিভাইড বাই ই বার। তাহলে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বা কার্যকর মান এবং গড় মানের অনুপাতকে বলা হয় আকৃতি গুণাঙ্ক। এবং আকৃতি গুণাঙ্কের মানটা কিন্তু নির্দিষ্ট, একটু খেয়াল করো। আই আরএমএস মানে আমরা জানি আই নট বাই √2, আবার আই বার মানে 2 আই নট বাই পাই। তাহলে দেখো আই নট বাই √2 ইন্টু পাই বাই 2 আই নট, দ্যাট মিনস পাই বাই 2 √2। তাহলে পাই বাই 2 √2 যদি আমরা হিসাব করি, তাহলে 1.11 আসবে। তাহলে আকৃতি গুণাঙ্কের মান নির্দিষ্ট এবং এই মানটা হচ্ছে 1.11। তাহলে এমসিকিউতে দেখবা অনেক ইনফরমেশন দেওয়া থাকবে, প্রশ্নে বলা হবে যে আকৃতি গুণাঙ্কের মান কত। তো আকৃতি গুণাঙ্কের মান তুমি এমসিকিউ আসলে অপশনে খুঁজবে 1.11 আছে কিনা, এখানে কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। যদি তুমি দেখো যে 1.11 আছে, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আর নতুন করে হিসাব করার প্রয়োজন নাই, কারণ তুমি হিসাব করলেও 1.11ই আসবে। তাহলে আকৃতি গুণাঙ্ক হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক শক্তির কার্যকর মান এবং গড় মানের অনুপাতটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক, এবং এই মানটা নির্দিষ্ট। এসি প্রবাহের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 1.11। তো তোমরা আকৃতি গুণাঙ্ক পর্যন্ত একটু পড়বে। আমরা এই ক্লাসে শীর্ষ গুণক একটা টার্ম আছে, ওটা পড়াবো, এবং আশা করছি আর 2টা ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো তোমরা পড়াশোনার সাথে থাকবে এবং এই চ্যাপ্টারটা ভালো করে রিভিশন করবে। আর তোমাদের সকলের সুস্থতা কামনায় আজকে এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।